সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডক্টর স্কোপ। তো আজকে আমরা আমাদের যে চ্যাপ্টারটা চলছিল সেমিস্টার 2 এর নিটের জন্য যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম সেটা হচ্ছে ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। তো এই চ্যাপ্টারে আমরা পরবর্তী অংশটা আজকে দেখব। আজকে আমরা কোনখান পর্যন্ত দেখেছি না, বিভিন্ন যে রেসপিরেটরি অর্গান পর্যন্ত, বিভিন্ন অর্গানিজমের যেরকম রেসপিরেটরি অর্গান, সরল অর্গানিজম থেকে একদম জটিল পর্যন্ত সেগুলো দেখেছি। আজকে আমরা দেখব আমাদের মানুষের যে রেসপিরেটরি সিস্টেম। বেসিক্যালি আমাদের মানুষের রেসপিরেটরি সিস্টেম আমরা দেখেছি, রেসপিরেটরি যে অর্গান সেটা হচ্ছে লাংস। বাট সেই লাংস পর্যন্ত বায়ুটা যাওয়ার জন্য আমাদের একটা পথ আছে, সেই পথটা আমাদের জানতে হবে প্রথমে, ঠিক আছে? তো আমাদের সেই পথ থেকে লাংস পর্যন্ত সেটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে আমাদের রেসপিরেটরি যে সিস্টেম, রেসপিরেটরি অর্গান, লাংস, রেসপিরেটরি সিস্টেম, তাহলে দুটো জিনিস দিয়ে দরকার, দুটো জিনিস দিয়ে গঠিত। এক হচ্ছে এয়ার ট্র্যাক্ট, মানে আমাদের যে ওয়াইন পাইপ যেটা, আর একটা হচ্ছে পেয়ার্ড লাংস, ঠিক আছে? যেটা হচ্ছে আমরা এয়ার ট্র্যাক্ট আর পেয়ার লাংস, এটা আমরা একটুখানি দেখব বেসিক্যালি, ঠিক আছে? সো আমরা দেখো, যদি খুব বেসিক্যালি একদম সব কিছু ছেড়ে দিয়ে একদম ভাবো যে আমাদের পরিবেশে আমার ব্রিদিং মানে কি, আমরা বলেছিলাম যে বাইরে থেকে কার্বন মানে অক্সিজেন নিচ্ছে আর ভেতর থেকে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, আমাদের শরীরে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সেগুলো ছাড়ছে রেসপিরেশন পদ্ধতিতে। সেই অক্সিডেশন করে আমরা সব দেখিয়েছি যে অক্সিডেশন করে কার্বন ডাইঅক্সাইড, জল, এটিপি, মেন শক্তির জন্য তো আমরা খাবার দাবার খাচ্ছিলাম। তো বেসিক্যালি সেই যে কার্বন ডাইঅক্সাইডটাকে বাইরে বার করা এবং অক্সিজেনটাকে যে নেওয়া, সেই পথটা আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে আমাদের যে দেখো বাইরে থেকে ভেতরে নিচ্ছি বা বেরোচ্ছে কোনটা দিয়ে, নাক দিয়ে। তাহলে এই এক্সটার্নাল নস্ট্রেল, দেখো বাইরে, এক্সটার্নাল মানে কি বাইরে, ঠিক আছে? এক্সটার্নাল নস্ট্রেল, প্রথমে আমাদের পরিবেশ থেকে এক্সটার্নাল নস্ট্রেলে আসছে কি বায়ুটা আসছে, ঠিক আছে? দুটো আমাদের এক্সটার্নাল নস্ট্রেল আছে। এটা কোথায় অবস্থিত? এই যে আপার পার্ট অফ আপার লিপ, আমাদের উপরের লিপের ওপরে আছে ঠিক আছে? দুটো এক্সটার্নাল নস্ট্রেল আমরা সবাই জানি। এরপর আছে যে এইটা হচ্ছে আমাদের নেজাল প্যাসেজ, এটা আমাদের নেজাল প্যাসেজ। দেখো এই যে এইখানে যে অংশটা, দেখো এই যে এই অংশটা যেখানে দেখো তার হাড়টা তার উপরে আছে, তার নিচে, ঠিক আছে? তো এই যে তার ওপরের অংশটাকে নেজাল প্যাসেজ বলছে, একটা প্যাসেজ, নাকের যে প্যাসেজ। তারপরে নেজাল চেম্বার বা নেজাল ক্যাভিটি বলি আমি, ঠিক আছে? আমরা নেজাল চেম্বার বা ক্যাভিটি মানে গহ্বর, এই যে এখানে হাড় দিয়ে তৈরি যেটা, তার ভেতরে যে অনেকটা অংশ আছে, সেটা আমরা এক্ষুনি দেখাচ্ছি কীরকমভাবে। এখানে দেখো বুঝতে পারবে কিছুটা, এই যে এক্সটার্নাল নস্ট্রিল, তারপর নেজাল চেম্বার, নেজাল প্যাসেজ দিচ্ছে হাওয়া যাওয়ার জন্য, তারপর এটা হচ্ছে নেজাল চেম্বার, বোঝা যাচ্ছে? তারপরেই আমরা কোথায় যাব না, এই যে এই যে এখানে আসছে দেখো, এই এরকম একটা জায়গা দেখো মুখ থেকে খাবার আসছে আর শ্বাসযন্ত্র থেকে আমাদের মানে নাক থেকে বায়ুটাও আসছে নাক দিয়ে, ঠিক আছে? এইটা দেখো, এই মাঝখানটা খোলা অংশ থাকে। তারপরে দেখো এই নাক থেকে যে বায়ুটা আসছে সেটা এরকম ক্রস করে আসছে কোথায়, লাংসে। আর ওয়াইন পাইপ মানে ফুড পাইপটা, যেটা খাদ্যনালী, মুখ থেকে এইখানে ক্রস করে সেটা পেছন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে ওয়াইন পাইপটা, ঠিক আছে, যেখানে ওপেন, যেটা যেটা কমন ওপেনিং বলি আমরা, ঠিক আছে? এই যে এখানটা কমন ওপেনিং, সেই জায়গাটাকে বলছি কি ফ্যারিংস, ঠিক আছে? একটা কথা মনে রাখবে, নাকের দিকে যে ফ্যারিংসটা অবস্থিত তাকে ন্যাজো ফ্যারিংস বলি, এবং আমরা ওরাল ক্যাভিটি বা মুখগহ্বরের দিকে যে ফ্যারিংসের অংশটা অবস্থিত তাকে বলি ওরো ফ্যারিংস। যাই হোক, আমরা মোটামুটি তাহলে কী বললাম এতক্ষণ পর্যন্ত, না বাইরে এক্সটার্নাল নস্ট্রেল, ঠিক আছে, একদম বহির্নাসারন্ধ্র বাইরের দিকে, এক্সটার্নাল মানে বাইরে, ঠিক আছে? তারপরে ন্যাজাল প্যাসেজ, তারপর ন্যাজাল ক্যাভিটি বা ন্যাজাল চেম্বার, ঠিক আছে? তারপরে আমাদের ফ্যারিংস, এই যে ফ্যারিংস যেখানটা বলছে, এখানটা হচ্ছে কমন ওপেনিং, দুজনেই দেখো ওপেন হচ্ছে না, এখান থেকে হাওয়া আসছে আর এখান থেকে খাবার আসছে, ওপেনিং হচ্ছে, ঠিক আছে? এরপরে আসছে কি না, ল্যারিংস, যেটাকে ভয়েস বক্স বলছে, ল্যারিংস। এরপর আসছে ল্যারিংস যেটাকে সাউন্ড বক্স বা ভয়েস বক্স বলছে। এই ল্যারিংসটা আমরা এক্ষুনি বলবো, দেখো আমরা এইখানটা চলে যাই, এখানটা গিয়ে দেখাতে ভালো হবে, আমি এঁকে নিয়ে এসেছি। দেখো তাহলে বহির্নাসারন্ধ্র, এক্সটার্নাল নস্ট্রিল, তারপর ন্যাজাল প্যাসেজ, তারপর এখানে ন্যাজাল চেম্বার, ঠিক আছে? ন্যাজাল চেম্বার এইখানটা থেকে ধরে নাও এটা, ঠিক আছে? ন্যাজাল চেম্বার, ঠিক আছে? তারপরে আমাদের এই যে কমন ওপেনিং, দেখো দুজনেই ওপেন হচ্ছে, সাধারণ ওপেনিং, দুজনে ওপেন হচ্ছে, এই কমন ওপেনিংয়ের এই জায়গাটাকে বলছি আমরা ফ্যারিংস, ঠিক আছে? ফ্যারিংস এই জায়গাটাকে বলছি। এরপরে এইটাকে বলছি আমরা ল্যারিংস,
তো ল্যারিংসের মধ্যে গ্লটিস আর তার উপরে এপিগ্লটিস থাকে। এপিগ্লটিস মানে হচ্ছে গ্লটিসের ওপরে এটা হচ্ছে এপিগ্লটিস। তাহলে এটা হচ্ছে ল্যারিংস, এটা পুরোটা ল্যারিংস, তাহলে গ্লটিস এপিগ্লটিস এখানে থাকে। তারপরে যেটা থাকে হচ্ছে তারপরে আমাদের এইটাকে এই যে এরকম কাভার হয়ে 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 যাচ্ছে এটাকে বলছি ট্র্যাকিয়া। ঠিক আছে, ট্রাকিয়াটা এই ভাগ হচ্ছে কোথায় না ফিফথ থোরাসিক ভার্টিব্রা। ফিফথ থোরাসিক ভার্টিব্রা আমরা কীভাবে বুঝবো? এই যে দেখো আমাদের ভার্টিব্রাল কলাম আছে, দেখো পিঠের পেছন দিক দিয়ে ভার্টিব্রাল কলাম আছে, এই যে পরপর 1 2 3 এরকম ডিস্ক 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 আমরা সবাই দেখেছি থাকে। ঠিক আছে, মোটামুটি কঙ্কাল টঙ্কাল ছবি টবিতে সবাই দেখেছি যে ডিস্ক 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 এবং ছোটো ছোটো থাকে পরপর পরপর একদম, সেই যেমন পয়সার উপর পয়সা সাজালে যেরকম হয়, মানে ছোটো ছোটো যে কয়েনগুলো কয়েনের উপর সাজালে যেরকম লাগে দেখতে, একটু মোটা মোটা কয়েন নয়, কিংবা মাঝখানটা ফাঁকা, সেই ফাঁকা অংশ দিয়ে কী যায়? স্পাইনাল কর্ড। ঠিক আছে, ওই স্পাইনাল কর্ডকে প্রোটেক্ট করার জন্যই কিন্তু এরকমভাবে এই ডিস্কগুলো অবস্থিত চারিদিকে ঘিরে থাকে। ঠিক আছে, গোল 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 গোল। ঠিক আছে, এই ডিস্কগুলো ভার্টিব্রাল কলামগুলো 5 ধরনের থাকে, মানে 5টা নাম আছে আর কি। মানে প্রথম 7টা এই যে এখান থেকে শুরু করে এই ডিস্ক ডিস্ক ডিস্ক, প্রথম 7টা হচ্ছে সার্ভাইকেল, তারপর হচ্ছে 12টা হচ্ছে থোরাসিক, তারপর ল্যাম্বার স্যাক্রা, ল্যাম্বার 5টা, স্যাক্রাম 1টা আর কক্সিজিয়াল 1টা। ঠিক আছে, 7 12 5 1 1। তাহলে এই যে 7টা সামনের দিকে এই যে একদম ঘাট থেকে শুরু করে একদম নিচের দিকে ভার্টিব্রাল কলাম আমাদের নেমে যাচ্ছে। ঠিক আছে, এই যে 7টা আছে, ঠিক আছে, সার্ভাইকেল, তারপরে থোরাসিক আছে কটা? থোরাসিক 12টা। তো 12 নম্বর থোরাসিকে, মানে টোটাল 12টা থোরাসিক আছে। তো এটা ধরো এখান থেকে ধরো এখানে 1 2 3 4 5 6 7, এই 7টা হচ্ছে কি সার্ভাইকেল 7টা, আর থোরাসিক আছে 12টা। তাহলে এখান থেকে 1 2 3 4 5, এই যে 5 নাম্বার যে থোরাসিক ভার্টিব্রা সেখানে এসে এই যে আমাদের এটা দুভাগ হচ্ছে। বোঝা যাচ্ছে যে আমি কি বললাম যে কোন লোকেশানে দুভাগ হচ্ছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু কোশ্চেন আছে। ঠিক আছে, দুভাগ হয়ে গিয়ে প্রথমে হচ্ছে প্রাইমারি ব্রঙ্কি, তারপর সেটা আবার ভাগ হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কি, সেটা আবার ফার্দার ভাগ হচ্ছে টার্সিয়ারি ব্রঙ্কি 3 ডিগ্রি ব্রঙ্কি, সেটা আবার ফার্দার ভাগ হচ্ছে কি 4 ডিগ্রি বা কোয়াটারনারি ব্রঙ্কি। ঠিক আছে, এই যে 4 ডিগ্রি ব্রঙ্কি সেইটা আবার ফার্দার আবার ডিভাইড হয়ে আমাদের ব্রঙ্কিওলস তৈরি হচ্ছে। ব্রঙ্কিওলস যেখানে ওই 4 ডিগ্রি ব্রঙ্কি থেকে ব্রঙ্কিওলস হচ্ছে, ওটাকে ইনিশিয়াল শুরুর দিকের ব্রঙ্কিওলস, ওটাকে ইনিশিয়াল ব্রঙ্কিওলস বলছি। তারপরে আবার যখন ভাঙছে সেটা টার্মিনাল ব্রঙ্কিওলস বা প্রান্তীয় ব্রঙ্কিওলস বলছি। তারপর সবশেষের দিকে একটা ছোট্ট ডাক্ট নালী, সেই নালীটা হচ্ছে অ্যালভিওলাই, তারপর আছে সেই নালীর সাথে যুক্ত, সেই জন্য এই ডাক্টটাকে অ্যালভিওলার ডাক্ট বলছি, আর এর সাথে অ্যালভিওলাই যুক্ত, যেটা অ্যাকচুয়ালি বায়োথলি। গট ইট? একদম ক্লিয়ার? তাহলে আমি এবার আরেকবার বলি, তাহলে একদম আমার সাথে সাথে বলো, একদম ক্লাসেই পড়া হয়ে যাবে। প্রথম আমি কি বললাম? প্রথম বললাম যে আমাদের বহিঃনাসারন্ধ্র এক্সটার্নাল নস্ট্রেল, তারপর ন্যাজাল প্যাসেজ, তারপর ন্যাজাল চেম্বার বা ন্যাজাল ক্যাভিটি, একই কথা গহর, এই যে গহরটা। তারপর কি কমন ওপেনিং ফ্যারিংস, ফ্যারিংসের পরে ল্যারিংস, ল্যারিংস এই অংশটা বললাম, ল্যারিংসের মধ্যে কী কী থাকতে পারে? ল্যারিংসের মধ্যে গ্লটিস এপিগ্লটিস। তাহলে এখানে যদি ফ্যারিংস, তারপর এপিগ্লটিস, তারপর গ্লটিস, তারপর ল্যারিংস, এও বলতে পারি, কিন্তু এই পুরোটাকেই তো ল্যারিংস বলতে পারি, সাউন্ড বক্স এখান থেকে সাউন্ড তৈরি হয়। তারপরে হচ্ছে ট্র্যাকিয়া, তারপরে তাহলে আমাদের এক্সটার্নাল নস্ট্রেল, ন্যাজাল এক্সটার্নাল নস্ট্রেল দুটো, আপার লিপ, আপার পার্ট, মানে আপার লিপের আপার পার্টে থাকে। ঠিক আছে, তো এখানে হচ্ছে কি এক্সটার্নাল নস্ট্রেল, নেজাল প্যাসেজ, নেজাল ক্যাভিটি বা নেজাল চেম্বার, তারপর ফ্যারিংস কমন ওপেনিং, তারপর ল্যারিংস। ঠিক আছে, ল্যারিংস, তারপর ট্রাকিয়া, তারপর ট্রাকিয়া কোথায় ভাগ হচ্ছে? ফিফথ থোরাসিক ভার্টিব্রাতে, T5-এ ভাগ হচ্ছে ফিফথ থোরাসিক ভার্টিব্রা। তারপর ভাগ হয়ে গিয়ে কী হচ্ছে? ব্রঙ্কি, প্রাইমারি ব্রঙ্কি, তারপরে সেটা আবার ডিভাইড হচ্ছে, ফার্দার ডিভাইড হয়ে হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কি, আবার অনেক ডিভিশন হচ্ছে, সেই যে ডিভিশনগুলো হচ্ছে সেগুলো হচ্ছে গাছের, দেখো গাছের সেই ডালপালার মতো এরকম ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে। ফার্দার ডিভিশন হচ্ছে 3 ডিগ্রি, তারপর ডিভিশন হচ্ছে 4 ডিগ্রি, তারপরে কী হচ্ছে? ব্রঙ্কি থেকে ব্রঙ্কিওল। ঠিক আছে, তাহলে এবার শুরুর দিকে যে ব্রঙ্কিওল সেটাকে বলছি ইনিশিয়াল ব্রঙ্কিওল, আর শেষের দিকে যে ব্রঙ্কিওল টার্মিনাল ব্রঙ্কিওলস। আর তারপরে যে হলুদ রঙের একটা দেখো একে দেখানো হয়েছে, যেটা অ্যালভিওলাইয়ের সঙ্গে যুক্ত আছে একটা ছোটো নালী, সেটাকে অ্যালভিওলার ডাক্ট বলছি, আর শেষে অ্যালভিওলাই। তাহলে চোখ বন্ধ করে একবার বলো। প্রথমে এক্সটার্নাল নস্ট্রেল, ন্যাজাল প্যাসেজ, ন্যাজাল চেম্বার বা ন্যাজাল ক্যাভিটি, ফ্যারিংস, ল্যারিংস, তারপরে কি ট্র্যাকিয়া, ফিফথ থোরাসিক ভার্টিব্রাতে ভাগ হচ্ছে, তারপর প্রাইমারি ব্রঙ্কি, সেকেন্ডারি ব্রঙ্কি, ভাগ হওয়ার পরে প্রাইমারি ব্রঙ্কি, তারপর সেকেন্ডারি ব্রঙ্কি, তারপর টার্সিয়ারি ব্রঙ্কি, তারপর কোয়াটারনারি ব্রঙ্কি বা 4 ডিগ্রি ব্রঙ্কি, তারপর ইনিশিয়াল ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওল, তারপর অ্যালভিওলার ডাক্ট আর অ্যালভিওলাই। মোটামুটি বোঝা গেছে, আর কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, এইখানটা একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। আচ্ছা, এইখানে আমরা জানি ওয়াইন পাইপ, এটা ফুড পাইপ। ধরো এখান থেকে খাবার খাচ্ছি, এইখানে আসতে হচ্ছে খাবারটাকে, ফুড পাইপে আসতে হচ্ছে খাবারের যে নালী, খাদ্য নালী, সেখানে আসতে হচ্ছে খাবারটাকে।
তাহলে এর আগে আছে শ্বাসনালী। এবার যদি খাদ্যটা এখানে আসতে হয় তাহলে মানে সামনে তো এই ফাঁকা অংশ পেয়ে গেলে এখান দিয়ে চলে আসবে, তাহলে এইটাকে বন্ধ করতে হবে এই ঘরটাকে, তাহলে পরের ঘরে সে যাবে, নাহলে এই ঘর সামনে পেয়ে এই ঘরে ঢুকে যাবে খাবারটা, এ তো বুঝবে না, এ তো জড় পদার্থ ভাই, যেটা সামনে পাবে সেখানেই ঢুকে যাবে। তাহলে এই যে যখন আমরা খাবার খাই, এই যে এপিগ্লটিসের কাজটা হচ্ছে এই যে ওপরে আসে ঠাক করে এরকম পড়ে যাবে, অ্যাকচুয়ালি এরকম না, আমি দেখাচ্ছি কীরকম টাইপের একটুখানি। তো জাস্ট সাইডে থাকে এরকম বন্ধ করে দেয়, বেশিকে কাভার করে দেয়, জাস্ট আমি টাক করে পড়ে যাবে এরকমভাবে জাস্ট বোঝানোর জন্য বলছি, কাভার করে দেয়, ঠিক আছে, জায়গাটাকে এরকম সুন্দর করে কাভার করে দেয়, তাহলে সেই খাবারটা এদিকে না গিয়ে তারপর এখানে বাধা পাচ্ছে, তারপর সোজা গিয়ে একদম এখানে চলে যাবে, ঠিক আছে, আমি দেখাচ্ছি এক্ষুনি ছবিতে আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখো এখান দিয়ে আসছে, এখান দিয়ে এসে আমাদের এই যে খাবারটা এইটা যদি বন্ধ থাকে একদম, তারপর পিছন দিক দিয়ে এই দিক দিয়ে বেরিয়ে যাবে, এখানে অতটা ভালো বোঝা যাচ্ছে না, যাক তুমি বুঝে নাও যেটা বলতে চাইছি, এটা বন্ধ হয়ে যাবে, খাবার পড়তে এটা চলে যাবে। তো এই হচ্ছে এপিগ্লটিসের কাজ। বাট এইখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আমরা বড়রা অনেকেই বলে যে খাওয়ার সময় কথা বলবে না, তোমরা সবাই শুনেছো, সবাই বলে, সবাইকে বলে, কেন বলে সেটা ইম্পর্ট্যান্ট। দেখো আমাদের এখানে সাউন্ড বক্স আছে, সাউন্ড বক্স যেখানে আওয়াজ তৈরি, এই যে কথা বলছি সাউন্ডটা এখানে তৈরি হয়, ঠিক আছে, ভয়েস বক্স বা সাউন্ড বক্স, ল্যারিংস যেটাকে বলি, ঠিক আছে। তাহলে এই যে সাউন্ডটা এখানে তৈরি হচ্ছে, এই সাউন্ডটা যদি বেরোয় মানে বেরোতে হয় তাহলে এই খোলা থাকতে হবে, খোলা তারপর মুখ দিয়ে বেরোবে, গট ইট। তাহলে এইটা যদি খোলা থাকে তবে তো মুখ দিয়ে বেরোবে, কিন্তু যদি আমি বন্ধ রাখি তাহলে বেরোতে পারবে না, বুঝতে পারছো। ধরো খাচ্ছি, আমি খাচ্ছি, খাদ্য এনগালভ করছি, খাবার খাচ্ছি, খেতে খেতে এবার ধরো আমি কথাও বলছি, তাহলে কথা বললে এটা খুলে রাখতে হবে যেটা আমি এতক্ষণ ধরে বললাম, তবে তো আমি বাইরে থেকে কথাটা শুনতে পাবো, তাহলে কথা বললে এটা ভয়েস উৎপন্ন হলে সেটা খুলে রাখতে হবে, তবে বেরোবে, কথা বুঝতে পারছো। তাহলে এবার খুলে রাখলে যে খাবারটাও খাচ্ছি সেই এইটা খোলা আছে, তাহলে সে কথাও বলছি খাবার খাচ্ছি, এটা খোলা আছে, তাহলে এই ডাইরেক্টলি এখানে না গিয়ে একদম ডাইরেক্টলি এখানে চলে আসতে পারে, এটা আসার সম্ভাবনা সব থেকে প্রবল। আর যদি এখানে চলে আসে তাহলে কিন্তু মানে খুব অবস্থা খারাপ। আমরা যদিও ওই যে আমরা বলি বিষম খেয়ে গেছি, কাশি কেসে কেসে ওটা বার করার চেষ্টা করি, অ্যাকচুয়ালি আমাদের বডির ডিফেন্স মেকানিজম, ঠিক আছে, যে আমাদের এখানে কিছু চলে এলে আমরা কেসে সেটাকে বের করে দেওয়ার চেষ্টা করি, বোঝা গেছে মোটামুটি এই জায়গাটা। দেখো তারপরে আমরা এগোই। আচ্ছা এখানে এই যে এই রিং 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 এই যে সি শেপ, এগুলো অ্যাকচুয়ালি ইনকমপ্লিট থাকে, মনে রাখবে, এটা পুরোটা থাকে না, এখানে গোল গোল থাকে না, এরকমভাবে সি এর মতো এরকমভাবে নিচের দিকটা পেছনের দিকটা ফাঁকা থাকে, সামনের দিকটা এরকম 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 করে পুরো তারটাকে মানে পুরো ওয়াইন পাইপটাকে এভাবে ঘিরে রাখে, এই পাইপটাকে ঘিরে রাখে এভাবে, ঠিক আছে। এই সি শেপ কার্টিলেজিনাস যে এগুলো রিংগুলো, ঠিক আছে, এগুলো থাকে প্রায় এই যে ট্রাকিয়া থেকে একদম ইনিশিয়াল ব্রঙ্কিওল এই পর্যন্ত, দেখতে পাচ্ছ, একদম ট্রাকিয়া থেকে শুরু করে এই পর্যন্ত থাকে, মনে থাকবে সি শেপ কার্টিলেজিনাস রিংগুলো একদম ট্রাকিয়া থেকে ইনিশিয়াল ব্রঙ্কিওল পর্যন্ত থাকে, ঠিক আছে, একদম খুব ভালো করে মনে রাখবে। এরপর দেখো আমরা দেখো লাংস কী কী দিয়ে তৈরি, এক্ষুনি বলছি, দেখো লাংস কী কী দিয়ে তৈরি, তাহলে লাংস কী হচ্ছে, প্রথমে প্রাইমারি ব্রঙ্কি, সেকেন্ডারি ব্রঙ্কি, টার্সিয়ারি ব্রঙ্কি, কোয়াটারনারি ব্রঙ্কি, ইনিশিয়াল ব্রঙ্কিওলস, টার্মিনাল ব্রঙ্কিওলস, আর হচ্ছে অ্যালভিওলার ডাক্ট আর অ্যালভিওলাই, এই তো লাংসে গিয়ে তৈরি, ঠিক আছে। তো এটা অ্যালভিওলার ডাক্ট আর অ্যালভিওলারকে একসাথেও বলতে পারো। আর আমাদের T5-এ সেটা ডিভাইড হচ্ছে রাইট অ্যান্ড লেফট ব্রঙ্কি, ঠিক আছে, দুটো, এদিকে লেফট আর এদিকে রাইট, ঠিক আছে, দুটো বুঝে নিও খুব ভালো করে। যাই হোক, এপিগ্লটিসের কাজ বলছি, এটা কাভার করে যখন আমরা খাদ্য খাই, তার ফলে কি হয়, আমাদের ওই ফুড ওয়াইন পাইপে খাদ্য যেতে পারে না, এক্ষুনি বলেছি, এই ওয়াইন কমপ্লিট, এটা একই কথা, ঠিক আছে। এবার আমরা দেখব, এবার আমরা লাংসটা দেখবো, লাংসটা কেমন, ঠিক আছে। আমরা হয়তো অনেকে শুনেছি যে লাংসের আবরণীকে মানে ফুসফুসের আবরণীকে প্লুরা বলি, এটা হচ্ছে দ্বিস্তরী একটা ডাবল মেমব্রেন বাউন্ড পর্দা আর কি, ঠিক আছে। আমাদের দুটো লাংস আমরা জানি, আর লাংসটা থোরাসিক ক্যাভিটিতে অবস্থিত, এটাও আমরা জানি। থোরাসিক ক্যাভিটি কাকে বলে, ওই যে সার্ভাইকেল থোরাসিক, এই যে থোরাসিক T12 মানে থোরাসিক 12টা থাকে, 7 12 5 1 1 বলছিলাম, সার্ভাইকেল থোরাসিক যে ভার্টিব্রাল কলাম, ওই যে থোরাসিক রিজিয়ান, ওই যে ভার্টিব্রাল কলাম, যে এই যে বক্ষ গহ্বর যেটাকে আমরা বলি থোরাসিক ক্যাভিটি, অ্যাকচুয়ালি এইটা থোরাসিক ক্যাভিটি, ঠিক আছে। এই থোরাসিক ক্যাভিটিতে আমাদের লাংস অবস্থিত, দুটো লাংস, একটা লেফট একটা রাইট, ঠিক আছে। তো এই যে আমি আর কি বলছিলাম যে একটা আবরণী থাকে যাকে প্লুরা বলি, যেটা দ্বিস্তরী, বাইরের স্তরটাকে বলি আউটার প্লুরা আর ভেতরের স্তরটাকে বলি ইনার প্লুরা। আর এর মাঝখানে কি থাকে না, একটা ফ্লুইড দিয়ে ফিল থাকে, ঠিক আছে, একটা প্লুরাল ফ্লুইড বলি সেটাকে। কেন এটা ফিল থাকে, দেখো দেখো যদি আমরা
ধরো এখানে ছাতি দিয়ে আমরা বল রিসিভ করছি, ফুটবল খেলতে গেলে আমরা অনেকেই দেখি যে এরকম বল রিসিভ করছে, তাহলে এখানে বলটা চাপ পড়ছে, সেই বলটা চাপ পড়লে তাহলে এই যে ছাতির ভেতরে যদি আমাদের ফুসফুস থাকে, ফুসফুস পর্যন্ত সেই চাপটা আসছে, তাহলে সেই প্রেশারটা, সেই ফোর্সটা আমাদের কিন্তু ভেতরে যে ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলাই সব রয়েছে সেইখান পর্যন্ত সেটা একটা ঘর্ষণ অনুভব হতে পারে। ঘর্ষণ হওয়ার ফলে তারা কি, এই যে ভেতরের এই সমস্ত যা যা আছে অ্যালভিওলাই বা ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, সেগুলো ড্যামেজ হতে পারে ঘর্ষণের ফলে, ঠিক আছে, তা উৎপন্ন হয় ঘর্ষণের ফলে ড্যামেজ হতে পারে। আর ড্যামেজ হয়ে গেলে আমাদের এক একটা লাঙে প্রায়, মনে রেখো, প্রায় 1 মিলিয়নের থেকে বেশি অ্যালভিওলাই থাকে। তো সেই 100 মিলিয়নের থেকে বেশি অ্যালভিওলাই থাকে বলে 1 মিলিয়ন মানে 10 লাখ, বা ভেবে নাও তোমরা এবার। তাহলে এতগুলো থাকে বলে কিন্তু আমাদের শ্বাসকার্যটা আমরা সুন্দরভাবে চালাতে পারি। এর থেকে যদি এই যে এরকম ধাক্কা মুক্কা লেগে যদি কমে যায়, তখন কিন্তু আমাদের শ্বাসকষ্ট হবে, শর্টনেস অফ ব্রিদিং টিদিং হবে। তো এর জন্য আমাদের প্রকৃতি করেছে কি, প্রকৃতি তো আমাদের বানিয়েছে এইভাবেই, খুব সুন্দর করে বানিয়েছে। তো প্রকৃতি করেছে এইভাবে যে এর মাঝখানে দুটো পর্দা দিয়ে তার মাঝখানে কিছু ফ্লুইড দিয়ে দিচ্ছে, একটা তরল টাইপের, যাতে এখানে যদি কোনো বল লাগে, এই তরলের মধ্যে বল মানে সেই প্রেসারটা সার্কুলেট হয়ে যাবে, বলটা চারিদিকে সার্কুলেট হয়ে যাবে। মানে আমরা যদি দুটোর এরকম টাইপের, মানে ভাবতে পারো দুটো কোনো, ধরো একটা বেলুনের ওপরে আরেকটা বেলুন রেখেছি, ঠিক আছে, যদি আমি ফ্লুইড একটু দিয়ে ভর্তি করে রেখেছি, তার মাঝখানটা ফ্লুইড দিয়ে ভর্তি করে রেখেছি, সাপোজ ধরে নাও, যদি আমি বেলুনের একদিকে চাপ দিই, দেখবে অন্যদিকে জলটা বেড়ে যাচ্ছে, ভেতরের বেলুনটা কিন্তু যেমনটা হয়তো তেমনই আছে, তেমন সেরকম প্রবলেম হয় না, মানে ফ্রিকশান যেটা, সেই ঘর্ষণটা কিন্তু শুধু এই দুটো মেমব্রেনের মাঝখানে বা ভেতরে বিভিন্ন পার্টের মধ্যে ঘর্ষণটা হতো, সেই ঘর্ষণটা কিন্তু রোধ করে দিচ্ছে কি, এই ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, ঠিক আছে, এই যে এই গহ্বর বলি বা যাই বলি, ফ্লুইড যেটা ফিল্ড আছে, প্লুরাল ফ্লুইড ফিল্ড আছে দুটো মেমব্রেনের মাঝখানে, এইটা কি করছে তাহলে, ফ্রিকশনটাকে কমাচ্ছে, ব্যাস এইটুকু মনে রাখো, আর কিচ্ছু দরকার নেই। বোঝা আছে? তাহলে আমরা কী আনলাম এখানে, আউটার প্লুরা, বাইরের দিকের প্লুরা থাকে, আর ভেতরের দিকে ইনার প্লুরা থাকে, ফুসফুসের দিকে এটা থাকে, ফুসফুসের সাথে কানেক্টেড, আর বাইরের প্লুরাটা থাকে আমাদের থোরাসিক ক্যাভিটির সাথে, থোরাসিক লাইনিংয়ের সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে। আর এই দুটো প্লুরার মাঝখানে যে অংশটা, সেখানে থাকে প্লুরাল ফ্লুইড দিয়ে ভর্তি থাকে। প্লুরাল ফ্লুইড দিয়ে ভর্তি থাকার জন্য এই যে ফ্রিকশানটা ভেতরে ফ্রিকশানটা কমায়, রিডিউস ফ্রিকশান, আর কিচ্ছু ভাবার দরকার নেই। আমি একটুখানি বোঝানোর চেষ্টা করলাম। এবার আমাদের এই যে লাংসগুলো, এই লাংস হচ্ছে এয়ার টাইট ক্যাভিটি। কীরকম একটুখানি বোঝানোর চেষ্টা করি। ধরো একটা বেলুন নিয়েছো তুমি, বেলুনকে হাতে করে চাপ দিয়ে এইভাবে চাপ দিয়ে রেখেছো, হাতে করে তুমি এইভাবে চাপ দিয়ে রেখেছো, ঠিক আছে, এইভাবে চাপ দিয়ে রেখেছো, ঠিক আছে। তাহলে বেলুনের নিজের কোনো ক্ষমতা নেই কিন্তু যে সে নিজের ভলিউম, নিজের আয়তন বাড়ানো, সে পারবে না বাড়াতে। যদি আমি এই হাতটা বাড়াই, তাহলে কিন্তু বেলুন তার সাথে সাথে হাতের সাথে সাথে সে ফুলে উঠবে, সে বাড়তে পারবে। তাহলে এই হাতটার উপর ডিপেন্ড করে বেলুন বাড়বে বা কমবে। ঠিক সেরকমই তাহলে এরকম এরকম খুব টাইটলি প্যাক করে রেখেছিলাম, সেরকম এয়ার টাইট, বায়ু নিরুদ্ধভাবে আমাদের এই যে ফুসফুস কিন্তু বায়ু নিরুদ্ধভাবে থাকে। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস আলোচনা করে দিই। এই আমাদের সামনের অংশটাকে বলি আমরা ভেন্ট্রাল, পেছনের অংশটাকে বলি ডরসাল, এই সাইডকে বলি পার্সিও বা ল্যাটেরাল, নিচেকে বলি কি না বিলো, ঠিক আছে, আর ওপরের দিককে বলি অ্যান্টেরিয়র, নিচের দিককে বলি পোস্টেরিয়র। এই কথাগুলো মনে রেখো, ঠিক আছে। তাহলে আমি এখানে এই যে বললাম এয়ার টাইট কম্পার্টমেন্ট, চারিদিকে কী কী দিয়ে ঘেরা আছে, কী কী দিয়ে টাইট করা আছে, সেটা আমার জানতে হবে। সামনের দিকে মানে ভেন্ট্রাল সাইডে থাকে স্টার্নাম, এই যে বুকের হাড়, এইরকম ছোটো মতো হাড় একটা এখানে থাকে, এই হাড়ের সাথে ভার্টিব্রাল কলামগুলো যুক্ত থাকে, ভার্টিব্রাল কলাম বলছি, রিবসগুলো যুক্ত থাকে, ঠিক আছে, রিবসগুলো যুক্ত থাকে, ঠিক আছে। আমরা জানি 12টা রিবস আমাদের, ঠিক আছে, 12 জোড়া, ঠিক আছে। প্রথম 7টা রিবস হচ্ছে ট্রু রিবস, ডাইরেক্টলি গিয়ে একটা একটা করে জোড়ে, আর তারপর 3টে হচ্ছে একসাথে 3টে এরকম ফিউজ হয়ে জুড়ে বলে সেটাকে বলছি আমরা ফলস রিবস, আর দুটো মানে জোড়া থাকে এরকম ভাসমান অবস্থায় থাকে, সেটাকে বলছি আমরা ফ্লোটিং রিবস, ঠিক আছে। তাহলে আমাদের সামনের দিকে স্টার্নাম, পেছনের দিকে থাকে ভার্টিব্রাল কলাম, ওই যে বলছিলাম সার্ভাইকেল, থোরাসিক, ল্যাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াম, মানে সক্রাম কক্সিজিয়াল, ঠিক আছে। ভার্টিব্রাল কলাম কোথায় থাকে, ডরসাল সাইডে। ল্যাটেরাল পাশের দিকে থাকে রিব কেজ মানে খাঁচা, ঠিক আছে, এই রিবস দিয়ে যে কেজ, এই যে এই পাশের দিকে রিব কেজ আছে, আর নিচের দিকে থাকে ডায়াফ্রাম এরকম, ঠিক আছে। তো আমি দেখাই, এই যে ডায়াফ্রাম, ঠিক আছে, এই যে এইরকমভাবে এসে এইগুলো হচ্ছে আমাদের রিব কেজ, পাশের দিক দিয়ে রিব কেজ এইখানে যুক্ত হয়, এইটাকে বলি স্টার্নাম, ঠিক আছে, স্টার্নাম। আর পেছনের দিকে একদম ঘাট থেকে একদম পেছনের নিচের দিকে থাকে ভার্টিব্রাল কলাম। আশা করছি বুঝতে পারছো, ঠিক আছে। তো আমি যে কথাটা বলছিলাম একটু আগে, যে উই কান্ট চেঞ্জ দ্য পালমোনারি ভলিউম, আমরা কখনোই আমাদের
ফুসফুসের ভলিউম চেঞ্জ করতে পারি না, এটা এয়ারটাইট ক্যাভিটি, ডিরেক্টলি ফুসফুসের ভলিউম চেঞ্জ করতে পারি না। উই নিড টু চেঞ্জ দ্য থোরাসিক ভলিউম। আমাকে প্রথমে আমাদের বুকের যে ভলিউম, যে থোরাসিক ভলিউম, সেটা বক্ষ গহ্বরের ভলিউমটা চেঞ্জ করতে হবে। যেমন বলছিলাম বেলুনকে আমি এইভাবে টাইট করে রাখছি, যদি আমি এইটাকে মানে এই ভলিউমটাকে বাড়াই তবে বেলুনটা ভলিউম বাড়াতে পারবে, এইটাকে যদি কমাই ভলিউম কমবে, ঠিক আছে? তাহলে এই হাতের উপর নির্ভর। তেমনই এই এয়ারটাইট ক্যাভিটি বক্ষগহ্বর, এই বক্ষগহ্বরের মধ্যে কি আছে, মানে এয়ারটাইট ক্যাভিটি লাংসগুলোকে চারিদিকে বক্ষগহ্বরে কারা জব্দ করে ধরে রেখেছে না, এই যে সামনের দিকে স্টারনাম, পেছনের দিকে ভার্টিব্রাল কলাম, পাশের দিকে রিব কেজ, নিচের দিকে ডায়াফ্রাম। তাহলে এইগুলো সব কি আমাদের বক্ষগহ্বরে অবস্থিত। তাহলে আমাদের বক্ষগহ্বরের যদি আয়তন বাড়ে তবে ওই লাংসটা নিজের আয়তন বাড়াতে পারবে, আদারওয়াইজ পারবে না। যে উই কান্ট ডিরেক্টলি চেঞ্জ পালমোনারি ভলিউম, লাংসের আয়তন কিন্তু ডিরেক্টলি চেঞ্জ করতে পারবো না আমরা। উই নিড টু চেঞ্জ দ্য থোরাসিক ভলিউম, আমাদের এই বুকের ভলিউম প্রথমে চেঞ্জ করতে হবে, তবে আমরা তার সাথে সাথে এই যে বেলুনটা যেরকম বেড়ে যাচ্ছে লাংসও বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে এইখানে সেই একই কথা, পালমোনারি ভলিউম ডিপেন্ডস অন থোরাসিক ভলিউম। পালমোনারি ভলিউম যেটা মানে আমাদের লাংস বা ফুসফুসের যে আয়তন, সেটা কিসের উপর ডিপেন্ড করে? থোরাসিক ভলিউমের উপর। ঠিক যেমনভাবে আমি বলেছিলাম হাতের মধ্যে যদি একটা বেলুনকে চেপে ধরে রাখি, ঠিক আছে, সেই বেলুনটা নিজের কোনো ক্ষমতা থাকে না ভলিউম বাড়ানো বা কমানোর। যদি আমি হাতটাকে বড় করি তাহলে তার সাথে সাথে বেলুন বড় হয়, যদি হাতটাকে ছোটো করি তার সাথে সাথে বেলুন ছোটো হয়। ঠিক সিমিলারলি এখানেও যদি বক্ষগহ্বরটাকে আমরা বাড়াই তাহলে আমাদের ফুসফুসের ভলিউম বাড়বে, আর বক্ষগহ্বর কমে গেলে ফুসফুসের ভলিউম কমে যাবে, ঠিক আছে? ব্যাস এইটুকু বুঝতে পারছো তোমরা। যখন মেকানিজম অফ ব্রিদিং পড়বে তখন ঠিক দেখতে পাবে যে আমাদের এই যে ডায়াফ্রাম, এক্সট্রা এই যে এখানে এই যে রিবগুলো আছে, রিবে বাইরের দিকে থাকে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলস, ভেতরের দিকে ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেলস। এই যে আমরা যখন ইন্সপিরেশন করি, ঠিক আছে, তখন হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলস আর ডায়াফ্রাম কন্ট্রাক্ট করে। যাই হোক, সেইগুলো করে কি হয়, আমাদের লাংসের ভলিউম বাড়ে, এবং লাংসের ভলিউম বাড়লে আমাদের লাংসের প্রেশার কমে, ভেতর থেকে বাইরে থেকে আমাদের কি হয় না, এয়ারটা প্রেশার ভেতরে কম বাইরে বেশি, নেগেটিভ প্রেশার জেনারেট হয়, তাহলে বাইরে থেকে ভেতরে কি যাচ্ছে, বাতাস চলে যায়। এটা আমরা পরেই পড়বো। তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি যে পালমোনারি ভলিউম ডিপেন্ডস অন থোরাসিক ভলিউম। আমাদের লাংসের যে আয়তন সেটা আমাদের বুকের আয়তনের উপর ডিপেন্ড করছে। বুকের আয়তন বাড়লে লাংসের আয়তন বাড়বে, বুকের আয়তন কমবে লাংসের আয়তন কমবে। বোঝা যাচ্ছে? এই যে আমরা রেসপিরেটরি সিস্টেমকে আমরা দুটো ভাগ করেছিলাম, ঠিক আছে? যে একটা হচ্ছে কন্ডাক্টিং পার্ট আর একটা হচ্ছে রেসপিরেটরি বা এক্সচেঞ্জ পার্ট। তো আমরা অলরেডি এগুলো অনেকবার বলেছি যে কন্ডাকশন মানে কি, যে পরিবহন। পরিবহন কোন পার্ট পর্যন্ত হয়? একদম এই এক্সটার্নাল নস্ট্রিল থেকে শুরু করে একদম সেই টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত, ঠিক আছে? সেই পর্যন্ত আমাদের কোনো এক্সচেঞ্জ হয় না, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, শুধু গ্যাসটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়, কন্ডাক্ট হয়, ঠিক আছে? আর তারপর শুধুমাত্র এক্সচেঞ্জ হয় কোন পার্টটা না, শুধুমাত্র এই যে অ্যালভিওলার ডাক্ট, এটা ছোটো অ্যালভিওলারের ডাক্ট, অ্যালভিওলারের নালী ছিল, আর অ্যালভিওলাই এইখান থেকে শুধু অক্সিজেনটা ঢুকে যায় ব্লাড ভেসেলসে, কার্বন ডাইঅক্সাইড ব্লাডে মানে কার্বন ডাইঅক্সাইড রক্তের মধ্য দিয়ে এলো, এসে আবার এই অ্যালভিওলায় বেরিয়ে গেল, সেখান থেকে আমাদের সেম পার্ট আবার ওই ব্রঙ্কিওল আছে, তারপর ব্রঙ্কাস আছে, তারপর ট্রাকিয়া, ল্যারিংস, ফ্যারিংস, তারপর ওই বহির্নাসারন্ধ্র দিয়ে ওইভাবে বেরিয়ে যাবে। বোঝা গেছে মোটামুটি? তাহলে মোটামুটি এক্সচেঞ্জ পার্ট কোনটা না, এই অ্যালভিওলাই আর তার ডাক্ট, এটা হচ্ছে এক্সচেঞ্জ হয়, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, ডিফিউশন হয়। বেসিক্যালি কী হয় আমি একটুখানি বোঝানোর চেষ্টা করি। ধরো এই যে এইখানে এই রক্তে তো আমাদের শরীরে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, আর কার্বন ডাইঅক্সাইড হার্মফুল, সেটা কেন হার্মফুল সেটা এই চ্যাপ্টারের পরের দিকে জানতে পারবে। তো কার্বন ডাইঅক্সাইডকে উই হ্যাভ টু রিমুভ আউট, ঠিক আছে, আমাদেরকে বাইরে বার করতে হবে। তো বাইরে বার করব কিভাবে না, আমাদের যে এই যে ব্যাপন প্রক্রিয়া কীভাবে হবে, ব্যাপন মানে কি, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাওয়া। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড আমরা তৈরি করছি, তাহলে সেই রক্তের মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইডটা আসছে ফুসফুসের কাছ পর্যন্ত, তাহলে রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেশি, আর ফুসফুসে তুলনামূলকভাবে মানে অ্যালভিওলায় কম, তাহলে কম থেকে বেশি ঘনত্ব রেখে কম ঘনত্বের দিকে এরা চলে যাবে, গিয়ে এরা ডিফিউশন, এটাকেই ডিফিউশন বলছে। তো ঠিক তেমনই আমাদের এখানে অক্সিজেন তো ব্যবহার করছি ক্রমাগতভাবে, অক্সিজেনের পরিমাণ রক্তের এই ব্লাড ভেসেলসে কম থাকবে তুলনামূলকভাবে, আর তার সাথে মানে অ্যাটমসফিয়ারিক অক্সিজেন অনেক বেশি থাকবে, অ্যাটমসফিয়ারের পরিবেশ অক্সিজেন অনেক বেশি থাকবে, সেই অ্যাটমসফিয়ার থেকে সেই সেম এয়ারটা আমাদের অ্যালভিওলাই পর্যন্ত আসছে। তো এখানে অক্সিজেনের প্রেশার অনেক বেশি, পার্শিয়াল প্রেশার, তাহলে সেই প্রেশার বেশি থাকার জন্য সেটা কিন্তু এই বেশি থেকে কম ঘনত্বের দিকে চলে আসছে, ঠিক আছে? আমরা আগামী মানে কি লেকচারগুলোতে আমরা এই পার্শিয়াল প্রেশারগুলো সম্পর্কেও জানবো, কোথায় কত থাকে, কি থাকে না থাকে। এখানে আমি অক্সিজেনের এখানে বেশি ঘনত্ব আছে, এখানে কম ঘনত্ব আছে, আমি এইভাবে ভাবতে পারি, ঠিক আছে? অ্যাকচুয়ালি এখানে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার অনেক বেশি, এখানে পার্শিয়াল প্রেশার অনেক কম, তাহলে প্রেশার
আমরা বেশি থেকে কমের দিকে, এটাই হচ্ছে অ্যাকর্ডিং টু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, মানে আমাদের কনসেন্ট্রেশন বেশি থেকে কমের দিকে যাওয়াকেই ডিফিউশন বলি। ঠিক আছে, তাহলে একদম সিম্পল ভাবো, তাহলে এক্সচেঞ্জ পার্ট কোনটা? অ্যালভিওলার ডাক্ট আর অ্যালভিওলাই, এইটুকু পার্টটা হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। কীভাবে হয়? ডিফিউশন। ডিফিউশন মানে কি না, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, যার কনসেন্ট্রেশন বেশি, বেশি থেকে কমের দিকে যাওয়া। এখানে অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি, সে ব্লাড ভেসেলসে চলে আসবে, ব্লাড ভেসেলসের তুলনায় অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি, মানে অ্যাকচুয়ালি আমার এটা বলো পার্শিয়াল প্রেশার অ্যাকচুয়ালি বলা উচিত। ঠিক আছে, আর এখানে কার্বন ডাইঅক্সাইডের প্রেশার বেশি, কার্বন ডাইঅক্সাইড এখানে অনেক বেশি বেশি উৎপন্ন হচ্ছে, আমাদের শরীরে তৈরি হচ্ছে, সেটা এখান দিয়ে রিমুভ আউট হয়ে যাচ্ছে। বোঝা গেছে? আর এবার আমাদের পড়ে থাকলো কি কন্ডাকশন পার্ট, কন্ডাক্টিং পার্ট কি? একদম এক্সটার্নাল নস্ট্রিল, এই বহিনাসরন্ধ্র থেকে শুরু করে একদম টার্মিনাল ব্রঙ্কিওল। ঠিক আছে, একদম এই টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত, মনে আছে হয়তো, এইখান পর্যন্ত হচ্ছে একদম এই পর্যন্ত শুধু কন্ডাকশন হয়, টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত কন্ডাকশন হয়, আর কার্টিলেজিনাস রিং পর্যন্ত থাকে ইনিশিয়াল ব্রঙ্কিওল পর্যন্ত, একদম এটা মনে রাখবে। আর এক্সচেঞ্জ পার্ট শুধুমাত্র আমাদের এই পার্টটা, অ্যালভিওলাই আর তার ডাক্ট। ঠিক আছে, আচ্ছা এর এবার কাজগুলো, ঠিক আছে, কাজগুলো ইম্পর্টেন্ট। কন্ডাকশন পার্টের কাজটা কি? দেখো, এই যে প্রথম তো হচ্ছে আমাদের বাতাস বয়ে নিয়ে যাচ্ছে, কন্ডাকশন করা। ঠিক আছে, এয়ারকে কন্ডাকশন করা। এরপর দেখো হিউমিডিফিকেশন অফ এয়ার। দেখো আমাদের শরীরে এই যে এয়ারটা যাচ্ছে তার মধ্যে আর্দ্র করে, হিউমিড করে। হিউমিড কীরকম? ধরো এখন শীতকাল চলছে, আয়না বা কাঁচের সামনে একটু একটু করো, দেখবে বুঝতে পারবে তোমার সামনে একটা ঝাপসা, একটা বিন্দু 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 জল জমে গেছে। অ্যাকচুয়ালি ওই যে আমাদের শরীরে যখন আমরা ওই এয়ারটা যাচ্ছে হিউমিড হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওইটা যখন আমরা জোর করে বার করছি সেটা আমরা ওই হিউমিড মানে আর্দ্র দেখতে পাচ্ছি। যাই হোক, এই দুটো কন্ডাকশন করা, পরিবহন করা, হিউমিডিফিকেশন করা। তারপরে কি না, আমাদের দেখো পরিবেশের চারিদিকে এত টিকুয়া, তুমি তো আজকাল আমরা সবাই জানি চারিদিকে কত মানে নোংরা, যেখানে ধরো প্রচুর পরিমাণ ধোঁয়া উঠছে সবসময়, কয়লা খনি, বিভিন্ন ধুলো, এই যে পাশে এখানে আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ধোঁয়া, মানে এই সবগুলো তো পরিবেশে এত ভর্তি, যদি সব আমরা ডিরেক্টলি নিতাম ফুসফুস পুরো ভর্তি হয়ে যেত ওইসবে, ওই ধুলোমাটি কাদায়। আমাদের কিন্তু একটা নিজস্ব মেকানিজম রয়েছে বডির। ঠিক আছে, আমাদের ক্লিনিং, এই যে দেখো এখানে নাকের রোম থেকে শুরু করে একদম এই যে কন্ডাকশন পার্টে ক্লিনিং হয় বা ফিল্ট্রেশন হয়। ঠিক আছে, আর লাস্টলি যেটা কি, আমাদের ধরো এই যে এখন কিছুদিন আগে আমাদের কলকাতাতে প্রায় 10, 11, 12 ডিগ্রি টেম্পারেচার চলে গেছিলো, আর দার্জিলিং গেলে তো আরও কম আমরা জানি। তো এই যে ওই সময়গুলো কী হয়েছিল না, মানে ওই সময়গুলো মানে বলছি আর কি, আমাদের শরীরের বডিতে টেম্পারেচার নর্মালি ওই 37 অ্যারাউন্ড ডিগ্রি সেন্টিগ্রেড, আর তাহলে 10, 11, 12 ডিগ্রি 13 ডিগ্রিতে নেমে গেছিলো। তাহলে ওই এয়ারটা যদি আমরা ডাইরেক্ট শরীরে নিই তাহলে শরীরে কী হবে আর বলার কথা নেই। মানে এখানে ছোট্ট একটা ঘটনা বলি, মানে আমরা গ্রামে বড় হয়েছে, তো ছোটোবেলায় হ্যারিকেনের আলোয় পড়তাম। তো এরকম একবার হয়েছে, তো হ্যারিকেনের আলোয় পড়ছি, গরম বেশ, ওদের কাঁচের হ্যারিকেন, যদি কেউ দেখে থাকো যা বুঝতে পারবে, কেরোসিনের দিয়ে বাতি দিয়ে একটা জ্বালানো হতো, একটা কাঁচ লাগানো থাকতো, কাঁচটা গরম হয়ে যায়। আর আমরা মাঝে মাঝে শীতকালে সেগুলোকে মানে সোয়েটারকে হাতে জড়িয়ে একটুখানি সেগুলো আগুন নিয়ে মানে গা গরম করতাম, সেটাও আলাদা জিনিস, কিন্তু ও গরম হয়ে যায় আমরা জানি। এবার হঠাৎ করতে একটু জলের ছিটে পড়ে গেছিলো, তো সেটা ফাটাস করে ফেটে গেল। তার কারণটা কী বলতো? আমরা জানি তাপ পেলে সব কিছু এক্সপ্যান্ড হয়। ঠিক আছে, আর তাপ রিলিজ করে দিলে সেটা আবার মানে এক্সপ্যান্ড যেটা হচ্ছিলো সেটা আবার নিজের জায়গায় ফিরে আসবে বা কমে যায়, এক্সপানশান কমে যায়। ঠিক আছে, তো এই যে তাপ পেয়ে এক্সপ্যান্ড হয়েছিল, এবার যখন জল পড়েছে ঠান্ডা, সেটা কুইক আবার সেই পুরনো জায়গায় ফিরে আসতে চেয়েছে বা কন্ট্রাক্ট করতে চেয়েছে আবার। ঠিক আছে, এক্সপানশান ছিল, সেটা কন্ট্রাক্ট করতে চেয়েছে। এবার ওই কুইক কন্ট্রাকশান করার জন্য কিন্তু সেটা মানে সব জায়গায় সমানভাবে কন্ট্রাকশান হয় না এবং ফ্রাস করে ফেটে যায়, এটা আমরা জানি। তো মানে আমরা দেখেছি, দেখা বলছে। তো এই যে আমাদের এই এত টেম্পারেচার কম, বা ধরো গরমকালে 45-50 ডিগ্রি টেম্পারেচার, দিল্লি ফিল্লিতে তো 50 প্লাস বা 50 কাছাকাছি চলে যায়, তাহলে আমাদের শরীরে 37 ডিগ্রি টেম্পারেচার, তাহলে সেখানে তো ওই গরম হাওয়া, সে তো মানে ভেতরে সব পুড়ে যাবে। এই ঠান্ডা হাওয়া নিলে তো আমাদের তো মানে কী হবে, মানে ভেতরে গরম ঠান্ডা একবারে কেমন বাস ফাস্ট কী হবে তো কিছু জানি না আমরা, যদি ওরকম হতো, মানে আমাদের শরীর সেটা ক্যাপাবল নয়, সেটা নিতে পারবে না। ঠিক আছে, তো তার জন্য আমাদের যে বাইরের যে বাতাসটা বা হাওয়াটা নিচ্ছি, এয়ারটা নিচ্ছি, সেটা আমাদের শরীরের টেম্পারেচারের সাথে সমান করতে হবে, সমান মানে নিয়ে আসতে হবে। সেটা করবে কি না, দেখো এতক্ষণ ধরে একটা গল্প বললাম বুঝিয়ে, আলটিমেটলি আমাদের 4টা পয়েন্ট মনে রাখতে হবে। ঠিক আছে, আমাদের কন্ডাকশান, ঠিক আছে, কন্ডাক্টিং পার্টের কাজ হচ্ছে কন্ডাকশান করা ফার্স্ট,
বয়ে নিয়ে যাওয়া বাতাসটা একদম এক্সটার্নাল নস্ট্রিল থেকে একদম কোথা পর্যন্ত না, টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত। 2 হচ্ছে হিউমিড করা, আর্দ্র করা। 3 হচ্ছে ক্লিন করা বা ফিল্ট্রেশন করা। এই পার্টেরই সব কাজ। 4 হচ্ছে টেম্পারেচারটা মেনটেন করা, বডি টেম্পারেচারের সঙ্গে নিয়ে আসা, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো আমরা আজকে কী কী পড়লাম? আমরা আজকে পড়লাম হচ্ছে এই যে হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, ঠিক আছে? সেটা দুটো পার্ট আমরা বললাম, কন্ডাক্টিং পার্ট, রেসপিরেটরি পার্ট। সেটার ওই নাসা পথটা, পুরো নাসিকা পথ, মানে যে আমাদের ব্রিদিং যে আমরা করছি, সে বাতাস যাওয়ার যে পথটা এক্সটার্নাল নস্ট্রিল থেকে একদম ন্যাজাল প্যাসেজ, ন্যাজাল ক্যাভিটির, ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া, সব এই পর্যন্ত। তারপরে ট্রাকিয়ার পরে হচ্ছে ট্রাকিয়াটা ডিভাইড করে প্রাইমারি ব্রঙ্কি, সেকেন্ডারি ব্রঙ্কি, টার্সিয়ারি ব্রঙ্কি, কোয়াটারনারি ব্রঙ্কি, ইনিশিয়াল ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওল। শেষে হচ্ছে আমাদের অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলাই। ওই অ্যালভিওলার ডাক্ট আর অ্যালভিওলাটা হচ্ছে মোট কথা হচ্ছে ওটা দিয়েই শুধুমাত্র আমাদের এক্সচেঞ্জ হয় গ্যাসিয়াস। আর তারপর আমরা পড়লাম যে প্লুরার দুটো স্তর, একটা ইনার একটা আউটার, দুটো স্তরের মাঝখানে প্লুরাল ফ্লুইড থাকে। এই ফ্লুইডটা থাকে কেন না, ঘর্ষণটা কমানোর জন্য। মানে আমাদের যে দুটো মানে আমাদের ভেতরে ঘর্ষণ হলে ড্যামেজ হতে পারে, অ্যালভিওলাই ড্যামেজ হতে পারে, সেই ঘর্ষণটা প্রতিরোধ করার জন্য কিন্তু ওখানে থাকে কি, প্লুরাল ফ্লুইড। তো এই মোটামুটি আজকের লেকচার ছিল। আশা করছি সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট করতে পারো, অথবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের কিন্তু পিং করতে পারো। বা তোমরা যারা ব্যাচ জয়েন করবে, আমাদের পড়ানো ভালো লাগছে বা বুঝতে পারছো বা নিটের জন্য পড়তে চাও, আমরা বেসিক্যালি বাংলা মাধ্যমের স্টুডেন্ট যারা, তাদের জন্যই এখন বেসিক্যালি আমরা চিন্তাভাবনা করছি। সেই জন্য বাংলা মাধ্যমের স্টুডেন্টদের যাতে কোনো দিন কোনো প্রবলেম না হয়, সেটার জন্যই আমরা এখন ভাবছি, যাতে ইংরেজিটাও তারা পড়তে পারে এবং বাংলা থেকেই ইংরেজিটা কনভার্ট, এই যে কনভার্টিং সময়টা আমরা কিন্তু এইভাবেই আমরা সেই জন্য ব্যাচগুলো রেডি করেছি, যাতে বাংলায় বললে বুঝবে এবং ইংরেজিতে ওভারঅল লেখা থাকবে। তো আমরা এরপরে এনসিআরটিটা পড়বো বইতে, একদম ইজি লাগবে। চ্যাপ্টার শেষের পরে প্রত্যেক দিন এনসিআরটি বাংলা, মানে শেষে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার পরে ইংরেজি বাংলা পড়ে দেবো। ক্লাসে করলে অনেকটা দেরি হয়ে যাবে। যাই হোক, তো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, কোনো চাপ নেই এগুলো নিয়ে, খুব সহজ ব্যাপার। খুব ভালো থেকো, ঠিক আছে? আর খুব ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আর যারা ব্যাচ জয়েন করতে চাও, আমাদের অনলাইন অফলাইন সমস্ত রকম ব্যাচ অ্যাভেলেবেল, ঠিক আছে? এই যে এইটা বলছিলাম, এই রকম থাকে, এইটা হচ্ছে এপিগ্লোটিস, এইটা হচ্ছে বন্ধ হয়ে যায়, ঠিক আছে? তো এগুলো আমি দেখিয়ে দিলাম। লাংস কী কী নিয়ে গঠিত, এই যে সব এগুলো আমরা দেখিয়েছি। যাই হোক, এই হচ্ছে আমাদের ওভারঅল ডিসকাশান। সবাই খুব ভালো থেকো, অল দ্য বেস্ট, টেক কেয়ার, বাই।